চাহিদার কারণে বেড়েছে বোতলজাত পানির দাম। বাজারজাতকরণ প্রক্রিয়াকে দায়ী করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। পানি ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ ওয়াসার। ঢাকা বরিশাল নৌপথে আবারও নাব্য সংকট। লঞ্চ চালকরা নৌযান চলাচলের ঝুঁকির কথা বললেও মানতে নারাজ বিআইডব্লিউটিএ। পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে নরসিংদীর ঐতিহ্যবাহী হাতে টানা তাঁত শিল্প। জায়গা দখল করে নিচ্ছে বিদ্যুৎ চালিত তাঁত। এবং ক্রিকেট ব্যাট তৈরি করেই স্বাবলম্বী যশোর নরেন্দ্রপুরের অনেক পরিবার। চাহিদা বাড়ায় সম্পৃক্ত হচ্ছেন নারীরাও, সরকারি সহযোগিতার দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব ভোগ্যপণ্যের দাম ও ভোক্তা অধিকার নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাব, তবে তার আগে কিছু খবর জেনে আসি। আবারও নাব্য সংকট দেখা দিয়েছে ঢাকা বরিশাল নৌপথে। পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর। লঞ্চের চালক ও মালিকরা বলছেন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌযানগুলো। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দাবি অভিযোগ সঠিক নয়। আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথের দৈর্ঘ্য ১৭৫ কিলোমিটার। এ রুটের লঞ্চগুলো চলাচলকালে প্রতিনিয়ত বাধার মুখোমুখি হচ্ছে। মাঝরাতে বিশাল লঞ্চগুলো ডুবোচরের কারণে প্রচণ্ড ঝাঁকুনিতে আটকে যাচ্ছে নদীর বিভিন্ন স্থানে। ঢাকা বরিশাল নৌপথের ৫ থেকে ৬টি স্থানে এই অবস্থা বলে জানালেন লঞ্চের চালকরা। যাত্রীবাহী জাহাজ চলাচল করতে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলতে হয়। জায়গাগুলো যেমন মেঘনা নদীতে মেয়ারচর এবং মাঝেরচর এলাকা, এবং আরিয়ালখার মুখে, এবং লঞ্চঘাট এলাকায় কীর্তনখোলা নদীতে এই পয়েন্টে পানি কম। এই ডুবাচরগুলো অতি দ্রুত ড্রেজিং না করলে তাহলে নৌযান পরিচালনায় অনেক বিঘ্ন সৃষ্টি হবে এবং সম্পদ এবং জীবনহানির সম্ভাবনা রয়েছে। এ কারণে ঝুঁকি নিয়েই যাত্রীবাহী নৌযান চালাতে হচ্ছে বলে জানান লঞ্চ মালিকরা। ঢাকা এবং বরিশাল নৌপথটি সবসময় সচল রাখার জন্য ড্রেজিং করে এই নদীপথটা সচল রাখা দরকার। না হলে যে কোনো সময় যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তবে অভিযোগটি ঢালাও এবং সঠিক নয় বলে দাবি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। নদীর প্রশস্ততা কম থাকায় একটি লঞ্চ আরেক লঞ্চটিকে অতিক্রমের সময় নদীর পাড়ে ধাক্কা লাগে। এই ধাক্কার জন্য লঞ্চ কর্তৃপক্ষ দায়ী। বিআইডব্লিউটিএ কোনো ক্রমে এই ব্যাপারে দায়ী নয়। আর ঢাকা বরিশাল নৌপথটি বর্তমানে সচল রয়েছে। এ রুটে শুধু বরিশালের নৌযানই নয়, দক্ষিণাঞ্চলের ৩০ থেকে ৩৫টি রুটের ১২২টি বড় ও মাঝারি যাত্রীবাহী লঞ্চ নিয়মিত যাতায়াত করে। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বাড়ছে নিরাপদ খাবার পানির চাহিদা। এক যুগের ব্যবধানে দেশের বাজারে বোতলজাত পানির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দামও। তবে এর কারণ হিসেবে বাজারজাতকরণ প্রক্রিয়াকেই দায়ী করছেন পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। বলছে সরকার ভ্যাট ট্যাক্স কমালে কমবে বোতলজাত পানির দাম। এদিকে ওয়াসা বলছে পানির দামেই পানি সরবরাহ করছেন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। এভাবেই কমলাপুর রেল স্টেশনে পানি পান করছেন সাধারণ মানুষ। বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের এমন ব্যবস্থা নাগরিক জীবনে চোখে পড়লেও তা হাতে গোনা। বেশিরভাগ সময়ই কিনে পান করতে হয় খাবার পানি। এক গ্লাস পানি ১ টাকা বা ২ টাকায়, আবার কোনো সময় উচ্চ মূল্যে কিনতে হয় বোতলজাত পানি। তবে এ ধরনের খাবার পানির মান ও দাম নিয়ে আছে ভোক্তাদের অভিযোগ। আমি এই যে পানির বোতল কিনেছি, কিন্তু এই অ্যাবিলিটি সবার নাই। মনে হচ্ছে যে এটা পিওর পানি, এটা এই জন্য আমরা কিনে খাই। প্রাইসটা অবশ্যই হাই, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অবশ্যই প্রাইস একটু টু মাচ। ২ দশক আগে বাংলাদেশে যাত্রা শুরু বোতলজাত পানির ব্যবসার। বর্তমানে এ ব্যবসায় ১৫% বেশি প্রবৃদ্ধি বলে দেয় দ্রুত বাড়ছে এ ব্যবসার পরিসর। পানির উচ্চমূল্যের কারণ হিসেবে পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দায়ী করছেন বাজারজাতকরণ প্রক্রিয়াকে। পানির মেন খরচটা হলো প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন, প্রমোশন, এই তিনটাই বেশি খরচ। আমাদের এই বোতলে যে পানিটা আছে ০.৫ লিটার, হয়তো পানি
পানির দাম হয়তো 1 টাকা। 2 বছর আগে 10 টাকা বিক্রি হতো হাফ লিটার পানি। তবে তারা বলছেন বোতলজাত পানির উপর থেকে ভ্যাট ট্যাক্স কমানোর পাশাপাশি বাজারে অনুমোদন নেই এমন প্রতিষ্ঠানগুলোর পানি সরবরাহ বন্ধ করতে পারলে অনেকটাই কমে যাবে পানির দাম। এখানে একটা ব্যান্ড রোল লাগানো আছে, গভর্নমেন্টের কাছ থেকে এই ফিল্মটা আনতে হচ্ছে 1 টাকা দিয়ে কিনে। এর জন্য কিন্তু কস্টটা বাড়ে এবং শুধু তাই নয়, এই ব্যান্ড রোলটা লাগাতে গেলে আমাকে একটা মেশিন ইম্পোর্ট করতে হতো। এই ট্যাক্সগুলো যদি কমে যায় তাহলে কিন্তু এটার দামটা কমে যাবে। এদিকে ঢাকা ওয়াসা বলছে নাগরিক সেবা নিশ্চিতে পানির দামেই পানি সরবরাহ করছেন তারা। তবে পানির ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শও রয়েছে ওয়াসা কর্তৃপক্ষের। যেই পানিটা 20,000 টাকা দিয়ে বোতলে কেনেন, ওই পানিটাই ওই পরিমাণ পানি কেনেন 7.5 টাকা 8 টাকা দিয়ে, ফুটিয়ে নিলে 10 মিনিট আপনি খেতে পারবেন। আর নিরাপদ খাবার পানির মান নিয়ন্ত্রণে বিএসটিআই সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আরো সক্রিয় হওয়ার দাবি ভোক্তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি আজ আমরা আলোচনা করব ভোগ্য পণ্যের দাম ও ভোক্তা অধিকার নিয়ে। বোতলজাত পানির দাম নিয়ে আমরা একটি রিপোর্টও দেখলাম এ ব্যাপারে। এবারে এই বিষয়ে আরো জানতে চলে যাচ্ছি ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলমের কাছে। আচ্ছা, আমরা রিপোর্ট দেখলাম, সেখানে একটি বিষয় বলা হচ্ছে যে গত এক যুগে বোতলজাত পানি অনেক বেশি পপুলার হয়েছে বাংলাদেশে, যেটি অনেকে ভাবেওনি যে তখন যে বোতল থেকে পানি মানুষ কিনে খাবে। তো এটির মূল কারণটা আসলে আপনার কাছে কি মনে হয়? প্রথমে এই বিষয়টা আপনার কাছে জানতে যাব। প্রথমত বিশুদ্ধ পানি সরবরাহ স্বল্পতা এবং সংকট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আপনার এই পরিণতির শিকার হয়েছে অপরিকল্পিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। পানির আধারগুলো, সেটা পানির ভূগর্ভের ভেতরেই হোক, অভ্যন্তরেই হোক, আর বাইরেই হোক, সারফেস ওয়াটারই হোক আর আন্ডারগ্রাউন্ড ওয়াটারই হোক, তাদেরকে আমরা এই দূষণ থেকে মুক্ত করতে পারিনি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোনো নিয়ম কানুন পদ্ধতি এবং স্ট্যান্ডার্ড মেনটেন না করার কারণে এই বিষয়টি আমরা উপেক্ষা করেছি এবং খরচ কমানোর জন্য শিল্প প্রতিষ্ঠান বা শিল্প মালিকরা এই ব্যাপারগুলো উপেক্ষা করে গেছে। এখন তার শিকার নানাভাবে জীবজন্তু পানি সবাই হয়েছে। এখন পানি দূষিত হয়ে গেছে। আমরা তখন পানিকে রক্ষা করিনি, এখন সেই পানিকে দূষণ মুক্ত করতে চেয়েছি। আর সেই দূষণ মুক্ত প্রক্রিয়াটা যেহেতু বাণিজ্যিক, সুতরাং বাণিজ্যিকভাবে পানির চাহিদা বেড়েছে এবং বাণিজ্যিক জায়গা দখল করে নিয়েছে। বাণিজ্যিকভাবে পানির চাহিদা বেড়েছে এবং বোতলজাত পানি জায়গা করে নিয়েছে সাধারণ পানির জায়গাটা। তো আপনার কি মনে হয় যে বোতলজাত পানি আসার পরও সাধারণ মানুষ নিশ্চিন্তভাবে এই না বিশুদ্ধ পানি পাচ্ছে? ওই একই কথা, অসাধু ব্যবসা সব জায়গাতেই আছে, এখানেও অসাধু ব্যবসা পেয়ে বসেছে এবং অসাধু ব্যবসা এটাতে মুনাফাকে গুরুত্ব দেয়। সেখানে রাষ্ট্রকে রেগুলেটরি ব্যবস্থার আওতায় এই সব বাণিজ্যিক পণ্যকে না আনলে এবং ব্যক্তিখাত এখানে প্রাধান্য পেলে, যা অন্য অন্য সেক্টরে ঘটেছে, বিদ্যুৎ সেক্টরে ঘটেছে, তেলের ক্ষেত্রে ঘটেছে, ভোজ্য তেলের ক্ষেত্রে ঘটেছে, জ্বালানি তেলের ক্ষেত্রে ঘটেছে, এখানেও তাই ঘটেছে। সুতরাং মান নিয়ন্ত্রণ হয়নি, এ নিয়ে ব্যবসা হয়েছে এবং ব্যবসা হচ্ছে। এই মান নিয়ন্ত্রণের ব্যাপারে রাষ্ট্রকে তৎপর হতে হবে। রাষ্ট্রে যতটুকু গুরুত্ব পালন করার কথা ছিল, এখন পর্যন্ত রাষ্ট্র সেভাবে সক্রিয় নয়। বিএসটিআই বলেন, ওয়াসাই বলেন, তাদের কাজগুলো অনেকটাই দায়সারা গোছের। পানির অপর নাম জীবন, সেই জীবনকে, পানিকে রক্ষা করলে জীবনকে রক্ষা করা হয়, পানি অরক্ষিত থাকলে জীবন অরক্ষিত হয়। এ কথাটা আমরা অনেকভাবেই অনেক মূল্য দিয়ে দেখেছি, শিখেছি, বুঝেছি, কিন্তু রাষ্ট্রের দর্শনে সেটা অনুপস্থিত, দুর্ভাগ্যজনক বিষয়। এবং মানুষ সেভাবে সচেতন হলেও মানুষ বিভিন্ন জায়গা থেকে এ নিয়ে কথা বলছে, পয়সা নিয়ে কথা বলা হচ্ছে, পানির দাম নিয়ে কথা বলা হচ্ছে, পানি সরবরাহ ব্যয় নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু এই দূষণমুক্ত খাবার নিয়ে যেভাবে কথা হয়েছে বা হচ্ছে, দূষণমুক্ত পানি নিয়ে কিন্তু সেভাবে কথা হয়নি। আচ্ছা, কারণটা কি? কারণ দূষণমুক্ত খাবার নিয়ে কথা হচ্ছে, পানি নিয়ে হচ্ছে না। এটা পানির কি মনে হয় প্রভাবটা, এটা সাধারণ মানুষ খাবারের কারণে যেভাবে এফেক্টেড হয়েছে, এখন হচ্ছে, যেটা বলা যেতে পারে মহামারী আকারে, পানির বিষয়টি ঠিক এখনো ওভাবে হয়নি। আর্সেনিকের প্রভাবটা এসছে, ভূগর্ভস্থ পানি এসছে, মানুষ ফুটিয়ে খেতে পারে। বাজারজাত পানির উপরে সাধারণ মানুষকে এখনো নির্ভরশীল হতে হয়নি। কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে যে আগামীতে এই পানি সম্পদ রক্ষা করার জন্য এইটাকে অন্তত আমদানি করে চাহিদা মেটানো যাবে না। বাইরে আমরা দেখি যে বেশিরভাগ সময় বাইরে যারা চলাচল করেন তারাই বোতলজাত পানিটা বেশি ব্যবহার করেন। সাধারণত বাসা বাড়িতে বোতলজাত পানির ব্যবহারটি এরকম দেখা যায় না।
তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত ভেজাল যেই খাদ্যের কথা বলছিলেন সেরকম মহামারী আকার ধারণ করেনি। তো আপনার কি মনে হয় যে সামনে আগামীতে বোতলজাত পানির চাহিদা বাড়বে, মানুষকে আরো বেশি নির্ভরশীল হতে হবে, মানুষের নিজস্ব প্রক্রিয়ায় পানি শোধন করে খাওয়ার যে বিষয়টি বাড়িতে, বাসা বাড়িতে, ব্যক্তিগত পরিসরে যে ব্যবস্থাগুলো গড়ে উঠেছে সেগুলোকে এখন সরকারকে প্রণোদনা দিতে হবে। আর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে ওয়াসা যেটা দাবি করেছে যে তা পানি সরবরাহ মূল্যেই সরবরাহ করা হচ্ছে, এ কথাটি সঠিক নয়। এখানেও পানির মূল্য নির্ধারণে অস্বচ্ছতা রয়ে গেছে, দুর্নীতি রয়ে গেছে। পানি দুর্নীতি নির্ভর এবং তাতেও খরচ বেড়েছে। সুতরাং বিদ্যুতের মতো যদি তার মূল্য যাচাই বাছাই রেগুলেটরি পদ্ধতি বা রেগুলেটরি কমিশনের আওতায় যদি আনা হতো, তাহলে মানুষ আরও সাশ্রয়ী মূল্যে এই পানি পেত এবং পানি পাইপলাইনে যে পানি সরবরাহ করছে, বোতলে যে পানি সরবরাহ করা হচ্ছে, এইসব পানির দাম, জারে যে পানি সরবরাহ করছে, এসবের দাম অনেকটা কমে আসতো। আমি মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারকে অনুরোধ জানাবো যে বিদ্যুতের মতো পানিকেও রেগুলেটরি পদ্ধতির আওতায় আনা হোক। যেটি আপনি যেই পানির, বিশুদ্ধ পানির নিশ্চয়তার জন্য সরকারের করণীয় এবং মোট কথা সার্বিকভাবে আমরা সেটি নিশ্চিত করার জন্য কি কি করা উচিত সেগুলোর কথা বলছিলাম। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু আমরা দেখছি যে বোতলজাত পানি, যেটি আপনি বলছেন বা আমরা দেখছি বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত বিশুদ্ধ পাচ্ছি কিনা সেটি নিশ্চয়তা আমরা পুরোপুরি পাইনি। এর মধ্যে কিন্তু দাম কিন্তু বাড়ছে এবং বোতলজাত পানির ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে আধা লিটার একটি পানির বোতল দাম 15 টাকা, যেটি আমরা শুরুতে 8 টাকা 10 টাকা করে খেতাম। তো সেখানে এই দামটা বেড়ে যাচ্ছে এবং এই বিষয়ে যারা প্রস্তুতকারক প্রতিষ্ঠান তারা বলছেন বিপণন ব্যবস্থাকে দায়ী করছেন, যে বিপণনের ক্ষেত্রে যেই জটিলতাগুলো রয়েছে সেগুলোর কারণে এরকম হচ্ছে। আপনি আসলে কি মনে করেন যে পানির দামটা বাড়ার মূল কারণটা কি? বাজারে যদি পারফেক্ট কম্পিটিশন না থাকে তাহলে মনোপলি অর্থাৎ একচাটিয়া বাজার ব্যবস্থার উপরে উৎপাদনকারী বা সরবরাহকারী বা ব্যবসায়ী নিয়ন্ত্রণ নেয়, এটাই হচ্ছে তত্ত্ব কথা। তো বাজারের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই, বাজারটাকে বাজারে মানে পানির মূল্য নির্ধারণের বিষয়টি বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে এবং আলটিমেটলি বাজারে শৃঙ্খলা নেই, বাজারে পারফেক্ট কম্পিটিশন নেই, বাজারে কোয়ালিটি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। তার মানে বাজার একটি বিশৃঙ্খলা অবস্থার শিকার হয়ে আছে। এখন আসেন যে ব্যবসায়ীরা যা বলছে, ব্যবসায়ীরা তাদের মুনাফার দৃষ্টিকোণ থেকে কথা বলছে। তারা চাচ্ছে ট্যাক্স ভ্যাট কমালে দাম কমে যাবে, ট্যাক্স ভ্যাট কমালে সেই অনুপাতে দাম কমে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই, কারণ বাজার তো নিয়ন্ত্রণ করে তারাই। আবার বাজারে যদি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকে, যে মানের মার্কেটে আসার উপযুক্ত সেই দ্রব্যই, যে দ্রব্য রাষ্ট্র কর্তৃক নির্ধারিত মানদণ্ডে সে মানসম্পন্ন, কিন্তু সেই মানদণ্ড যাচাই করা, সেই মানদণ্ড নির্ধারণ করা, সেই মানদণ্ড নিশ্চিত করার কোনো ইনস্টিটিউশন নেই। আমি বলবো সেক্ষেত্রে কথা উঠতে পারে যে ওয়াসা আছে, কথা উঠতে পারে বিএসটিআই আছে, কথা উঠতে পারে পানি সম্পদ মন্ত্রণালয় আছে। এই প্রশ্নে আমার মনে হয় দেশবাসী প্রত্যেকেই আমার সঙ্গে একমত হবেন যে তারা এইসব বিষয়ে নজর এখন পর্যন্ত সেভাবে দেয়নি, যেভাবে দিলে এই মানসম্পন্ন পানির বাজার গড়ে উঠতে পারত। তো মানসম্পন্ন পানি যদি বাজার গড়ে ওঠার প্রশ্ন যখনই আসবে, তখনই ওই মানসম্পন্ন পানির বাজার মূল্য নির্ধারণের বিষয়টি আসবে। এ দুটো ওতপ্রোতভাবে জড়িত। বাজারে যেহেতু যেখানে সেখান থেকে পানি বাজারে ঢুকতে পারে, সুতরাং দামের উপরে আর নিয়ন্ত্রণ থাকে না। যেমন আমরা ইলেকট্রনিক্স গুডসের কথা বলি, কনজিউমার আইটেম যেগুলো আছে, ইলেকট্রিক্যাল গুডস, ইলেকট্রনিক গুডস, এগুলোকে লেভেলিং করে দেওয়া হয়। সেই লেভেলিং যদি থাকে তাহলে দাম বেশি হলেও মানুষ মান নিয়ন্ত্রণ করে, আর লেভেলিং যদি না থাকে তাহলে বাজারে সে কম্পিটিশনে টিকতে পারে না বা টেকে না। লেভেলিং এর কথা কিন্তু বলা হচ্ছিল, আমরা রিপোর্টে দেখলাম যে একটা লেভেলের কথা বলা হচ্ছে যে ওই লেভেলটার কারণে তাদের খরচ বেশি পড়ে যাচ্ছে। আমরা কিন্তু এরকম বললাম যে এই লেভেলগুলো তো সব বিষয়গুলোকে সুশৃঙ্খলভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে করতে হবে। এটা তো একটা বিচ্ছিন্নভাবে করে সেটার বেনিফিট ভোক্তাকে বা মূল্য নিয়ন্ত্রণে ব্যবহার করা যাবে না। ওই লেভেলিং এখন নামমাত্র অজুহাত হিসেবে আসছে, কিন্তু লেভেলিং মান নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারছে না বা ভূমিকা রাখতে পারছে না। আমি বলতে চাচ্ছি যে গোটা প্রক্রিয়াটাকে ইনস্টিটিউশনালি আনতে হবে। উৎপাদন থেকে বাজারে আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কি ধরনের খরচ হচ্ছে এবং যাতে মানহীন অথবা নিম্নমানের কোনো পানি বাজারে ঢুকতে না পারে তার ব্যবস্থা, ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, আইনি ব্যবস্থাধীন আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রণ। এটা আসলে কিভাবে সম্ভব? আমরা প্রায় দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন অভিযান চালানো হয়, এই ধরনের যে কারখানাগুলো আছে সেগুলো সিলগালা করে দেওয়া হয়, আবার এগুলো গড়ে ওঠে। এইগুলো তো ভয়ঙ্কর অবস্থা। সেক্ষেত্রে আসলে কি মানে করণীয়টা কি, এই অবস্থাগুলোকে আরো বলতে পারেন
যে বাজারটাকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়া হয়। কারণ বাজারে চাহিদা আছে, আপনি ওই শিল্প গড়ে ওটাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে গড়ে উঠেছে তারপরে তাকে ভেঙে দেবেন, এটা তো প্রতিরোধ হলো না। ওই শিল্প গড়েই উঠতে পারবে না, ওই ধরনের শিল্প প্রতিষ্ঠান ঢোকার কোনো সুযোগই পাবে না। তারা সুযোগ পেল, ব্যবসা করলো, তারপরে আপনি অভিযোগ পেলেন, তারপরে ভেঙে দিলেন, আবার তাকে ধরে নিয়ে আসলেন, তার কাছ থেকে ঘুষ নিলেন, তারপরে আপনি তাকে ছেড়ে দিলেন। এই যে একটা প্রক্রিয়া তৈরি হয়ে গেল, একটা ভিশিয়াস সার্কেল তৈরি হয়ে গেল, একটা অপরাধ চক্র তৈরি হয়ে গেল, এটা নিয়ে গড়ে উঠে আরো এই অবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই চক্রটা শক্তি যোগালো, রাষ্ট্র তখন অসহায় হয়ে গেল। এই ব্যাপারটাকে প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে, রাষ্ট্রকে মাথায় রাখতে হবে যে এই ধরনের মানহীন কোনো প্রতিষ্ঠান জন্মাতে পারবে না, জন্মালে সে বেঁচে যাবে। আপনারা তো ভোক্তা অধিকার নিয়ে কাজ করেন এবং বিভিন্ন ভোগ্য পণ্যের সাথে পানির যে বিষয়টি সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করেন, তো আপনারা আসলে কি করছেন মানুষকে সচেতন করার জন্য? আমরা ওয়াটার অ্যান্ড এনার্জি ফোরাম আলাদাভাবে তৈরি করার চেষ্টা করেছিলাম। আমরা তো আসলে সিভিল সোসাইটির মধ্যেই সীমাবদ্ধ বলতে পারেন। তো সিভিল সোসাইটি এক এক সময় রাষ্ট্রের এক এক ইস্যুতে তারা কাজ করে, তারা কথা বলে, আর এখানে সবকিছু ভলেন্টারি। তার মানে এর শক্তির দিক দিয়ে বলতে পারেন এ সামর্থ্যহীন। অন্য দেশে এই ধরনের অর্গানাইজেশনকে, কনজিউমার অ্যাসোসিয়েশনকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দেয়, আমাদের দেশে তা দেয় না। সুতরাং এরা এই ধরনের অর্গানাইজেশন বা আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন, তাদের টিকে থাকাটাই এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এবং এর অবস্থায় তারা অনেকটাই অস্তিত্বহীন হয়ে পড়েছে। এর দিকে রাষ্ট্র এবং মানুষ এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে না আসলে এই প্রতিষ্ঠানগুলো একদিন হয়তোবা বিশুদ্ধ পানির মতোই সংকটে পড়ে যাবে। আমরা প্রত্যাশা করি এ ধরনের বিষয় ঘটবে না, আমরা একটা ইতিবাচক দিকেই এগোবো সামনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বিশুদ্ধ পানির বাজারজাতকরণ এবং তার উৎপাদন ব্যবস্থা নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। একসময় যে মাকুর খটখট শব্দে মুখর থাকত নরসিংদীর জনপদ, সেই হাতে টানা তাঁত এখন ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে হাতে টানা তাঁতের জায়গা দখল করে নিয়েছে পাওয়ারলুম বা বিদ্যুৎ চালিত তাঁত। সেই সঙ্গে তাঁত বোর্ডের ঋণ বিতরণের বৈষম্য, সুতার দাম বাড়া এবং পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হতে চলেছে ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প। কাউসার আহমেদের ছবি, আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় নরসিংদীর গ্রামগঞ্জে হাঁটলে পাখির কোলাহল ছাপিয়ে শোনা যেত হাতে টানা তাঁতের শব্দ, অথচ এখন কয়েক গ্রাম ঘুরে কোনো কোনো গ্রামে পাওয়া যায় হাতে টানা তাঁত। প্রথমে চরকায় নলিতে সুতা তুলেন মহিলারা, তারপর ড্রাম নামে চরকায় সুতা তোলা হয় ভীমে, সেই ভীম হাতে তুলে বোনা হয় শাড়ি, লুঙ্গি কিংবা গামছা। তবে এখন আর আগের মতো হাতে শাড়ি বোনা হয় না। তাঁতিদের অভিযোগ, বৈদ্যুতিক তাঁতের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে হস্তচালিত এই তাঁতকে। তার উপর মহাজনের সুদ দাদন আর কাপড়ের দামের চেয়ে কাঁচামালের উচ্চ মূল্য অস্তিত্ব সংকটে ফেলেছে এই শিল্পকে। সুতার দাম বাড়া, কারিগরের মজুরি দাম লাগে কিছু বেশি, মানে এই মিলে আমরা তো চালায়া ফরতে হয় না। ভাবলাম যারা আছে হেরার লগে আমরা এটা টাকর দিয়া তৈরি করে দেখছি আমরা লজ্জায় ফেলে দেয় করি না করি আমরা খুব খায় না। 8 টাকা গামছা বানাইলে 140 টাকা পাওয়া যায়, তখন গাড়ি কেমনে চলবো? মজুরি কম, চলে না সংসার। তাঁত শিল্পের উন্নয়নে প্রতি বছর তাঁত বোর্ডের অধীনে লাখ লাখ টাকা ঋণ সহায়তা থাকলেও প্রান্তিক পর্যায়ের তাঁতিদের হাতে এসব ঋণ সহায়তা পৌঁছায় না বলে অভিযোগ রয়েছে। তাঁত বোর্ড থেকে আমরা কোনো সহযোগিতাও পাই না, কোনো ঋণও পাই না। এখনো তাঁত শিল্প যদি সরকার করে তাঁত শিল্প চালাইবার মানুষের ইচ্ছা আছে। তাঁত বোর্ডের প্রশিক্ষণ ও ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সুতার মূল্য বৃদ্ধি ও পাওয়ারলুম শিল্পের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারাকে দায়ী করলেন তাঁত বোর্ডের কর্মকর্তা। নরসিংদী তাঁতের ম্যানচেস্টার বলা হইতো আগে, বর্তমানে নরসিংদী পাওয়ারলুমের সাথে টিকতে না পেরে এবং কাপড়ের বাজার মন্দা হওয়ায় এবং সুতার মূল্য বৃদ্ধি পাওয়ায় দফায় দফায় তাঁত কিছুটা বিলুপ্তি হয়েছে। তাঁত বোর্ডের হিসাব অনুযায়ী বর্তমানে জেলায় মোট তাঁতি পরিবার ৭,২৪৭ জন। মোট তাঁতের সংখ্যা ২৬,৬৯৩টি। এর মধ্যে চালু আছে ১৪,৮৪৫টি। সময় সংবাদ, নরসিংদী। অর্থনৈতিক অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা অস্থিতিশীল রাজনীতি। রাজনীতিবিদরা আলোচনায় বসে সমাধান না করলে সবাইকে এর মূল্য দিতে হবে। শনিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRIA পরিবেশ পোশাক শিল্পের প্রভাব বিষয়ক এক সেমিনারে কথা বলেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পরিবেশ উন্নয়নে বরাদ্দ অর্থ নানা কারণে অকার্যকর ব্যবহার হয় তা
ব্যবহৃত হচ্ছে না। এছাড়া শুধু পরিবেশ উন্নয়নের কথা না বলে পাশাপাশি প্রয়োজনীয় গ্যাস বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে অগ্রগতি অর্জন জরুরি বলে মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে বর্জ্য শোধনাগার তৈরিতে সরকারের সহযোগিতা কামনা করেন। সবুজ শিল্পায়নে উদ্বুদ্ধ করতে সরকারের পদক্ষেপ ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। এছাড়া ক্ষতিকর কেমিক্যাল আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে সরকারের নজরদারি বাড়ানো উচিত বলে মত দেন তিনি। আমাদের মূল সমস্যা রাজনীতি। আলোচনা না করে এক পক্ষের সাথে অন্য পক্ষ লেগে থাকলে সবাইকে এর মূল্য দিতে হবে। আর গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত না করে শিল্পায়ন ঠিকভাবে না হলে শুধু পরিবেশ নিয়ে আলোচনার কোনো অর্থ নেই বলে আমি মনে করি। পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কিছু সুবিধা দিয়ে উৎসাহ দিচ্ছে, তবে এটা যথেষ্ট নয়। বড় শিল্পগুলোর বর্জ্য শোধনাগার নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে আরো সুযোগ করে দেওয়া উচিত। কিভাবে ক্ষতিকারক কেমিক্যালের ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে অতিরিক্ত শুল্ক বসানো যেতে পারে। পরিবেশ বান্ধব শিল্পায়নের কাজ শুরু করেছে সরকার, এটা ভালো দিক। তবে পরিকল্পিতভাবে শিল্প গড়ে তুলতে গ্রিন শিল্পায়ন আরো ছড়িয়ে দিতে হবে। তথ্য প্রযুক্তিতে দক্ষ ব্যবসায়িক নেতৃত্বই পারে সামাজিক সমস্যা দূর করে দেশকে সামনে এগিয়ে নিতে। শনিবার রাজধানীর একটি হোটেলে 2 দিন ব্যাপী আয়োজিত টেক সামিটের শেষ দিনে নতুন প্রজন্মের জন্য তথ্য প্রযুক্তির উদ্ভাবন শীর্ষক এক সেমিনারে কথা বলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ আক্তার হোসাইন। এ সময় অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ব্যবহার বাড়ানোর পাশাপাশি সাইবার সিকিউরিটির উপর গুরুত্ব দেন বক্তারা। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেয়। বিএডিসির মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা সার শুধুমাত্র বিসিআইসির সার ডিলারদের মাধ্যমে বিতরণের দাবি সহ ব্যবসায়িক স্বার্থে সরকারের প্রতি 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত অ্যাসোসিয়েশনের 21তম বার্ষিক সাধারণ সভায় এসব দাবি জানানো হয়। এ সময় ডিলারদের মোট বিক্রয়ের উপর 5 থেকে 10% আয়করের পরিবর্তে যৌক্তিকতার ভিত্তিতে আয়কর নির্ধারণের দাবি জানানো হয়। এছাড়া গত বছরের মতো এবারেও চীন থেকে নিম্নমানের সার আমদানি করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের সদস্যরা। পাশাপাশি অঞ্চলভিত্তিক প্রয়োজনের ভিত্তিতে মোটা ও চিকন ইউরিয়া সার সরবরাহে সরকারকে উদ্যোগ নেওয়ারও দাবি জানান ডিলাররা। ক্রিকেট ব্যাট তৈরি করেই স্বাবলম্বী হয়েছেন যশোরের নরেন্দ্রপুর গ্রামের 50টি পরিবার। দিন দিন চাহিদা বাড়ছে এখানকার তৈরি ব্যাটের, তাই দিনরাত বিরামহীন কাজ করছেন কারিগররা। পাশাপাশি সংসারের আর্থিক সচ্ছলতা বাড়াতে ব্যাট তৈরিতে সম্পৃক্ত হচ্ছেন নারীরাও। তবে সরকারি সহযোগিতা পেলে এ পল্লীতেই আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করা সম্ভব বলে মনে করেন কারখানার মালিক ও ব্যবসায়ীরা। জুয়েল মিতা তথ্য ও শেখ জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মিস্ত্রিপাড়ায় ঢুকলেই দেখা যাবে প্রতিটি বাড়ি এক একটি ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। একদিকে ব্যাট, অন্যদিকে ব্যাট তৈরির উপকরণের ছড়াছড়ি। সবার ব্যস্ততা শুধু এসব নিয়েই। কারখানাগুলোতে সকাল থেকে রাত অবধি চলে ব্যাট তৈরির কাজ। চাহিদা থাকায় এখানকার ব্যাটই ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে দেশের ক্রিকেটের মতো ভাগ্যের উন্নয়ন ঘটছে তাদেরও। এক যুগ আগে যে এলাকার বাসিন্দাদের চাল আনতে নুন ফোরানোর অবস্থা ছিল, আজ তা শুধুই অতীত। 15-16 বছর আগে সেখান থেকে আমরা ব্যাট তৈরি করে আছে প্রত্যেক দোকানে দোকানে দিয়ে আসি। 7 থেকে 8 হাত ঘুরে একটি ব্যাট তৈরি হয়। এই ব্যাট মান ভেদে তৈরি করা হয় এবং এক এক ব্যাটের এক এক রকম মূল্য নির্ধারণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসে, এরা এসে ব্যাটগুলো নিয়ে যায়। এখানে মনে করেন যে প্রচুর টান ব্যাটের, এখন প্রচুর ছেলেমেয়ে খেলা করছে। আর তাছাড়া বাংলাদেশ খুব ভালো খেলছে এই সময়। এখানে আমাদের দিন রাত সারাদিন কাজ করতেছে, ব্যাট বিভিন্ন জায়গায় পাঠাতে হয়। এদিকে পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে পুরুষের পাশাপাশি অবসর সময়ে নারীরাও সম্পৃক্ত হচ্ছেন ব্যাট তৈরিতে। আমরা ব্যাটের স্টিকার মারি, লেবেলিং করি, ঋণ ফিতে জড়াই। আমরা সংসারে কাজকর্ম করি, এদিকে ব্যাটের কাজ করি, ঋণ ফিতে জড়াই।
তবে কারখানার মালিক ও ব্যবসায়ীদের দাবি, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এখানে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করা সম্ভব। আমরা এই ব্যাট সারা বাংলাদেশে সেল করি। সরকার যদি আমাদের দিকে খেয়াল করতো, আমরা অন্য রাষ্ট্র থেকে কাঠ নিয়ে এসে আমরা উন্নত মানের ব্যাট, বিশ্বমানের ব্যাট তৈরি করতে পারতাম। যদি সরকারিভাবে সহযোগিতা পেতাম তাহলে আমাদের আমরা বিশ্বমানের ব্যাট তৈরি করতে পারতাম এবং বিদেশে রপ্তানি করতে পারতাম। নরেন্দ্রপুর পল্লীর 30টি কারখানায় প্রতি মাসে 50 থেকে 60 হাজার ব্যাট তৈরি হচ্ছে। সময় সংবাদ, যশোর। দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে একটি স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। তার মতে, বর্তমান পরিস্থিতিতে উদ্যোক্তা এবং শ্রমজীবী মানুষকে নানা রকম ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে। উচ্চশিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে শনিবার তিনি এসব কথা বলেন। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। এতে দেখা যায়, জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে থাকলেও বিদেশি বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে আছে। সেই সাথে ব্যাংক খাতে মন্দ ঋণের কারণে উচ্চ সুদহার বিনিয়োগ বাধাগ্রস্ত করছে। তবে সবার অংশগ্রহণমূলক অর্থনীতির দিকে বাংলাদেশের অর্জন আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে বলে জানানো হয়। সেমিনারে গভর্নর বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি টেকসইভাবে গড়ে তুলতে গবেষণা এবং উচ্চশিক্ষাকে আরও গুরুত্ব দিতে হবে। বিনিয়োগকারীদের কাছে পুঁজিবাজারের বিভিন্ন দিক সহজভাবে তুলে ধরতে বেসিক্স অব ক্যাপিটাল মার্কেট নামের একটি বই এসেছে বাজারে। শনিবার রাজধানীর একটি হোটেলে মার্চেন্ট ব্যাংক এএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী মাহবুব হোসেন মজুমদারের লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সাংসদ এবিএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানে পুঁজিবাজার পর্যবেক্ষকরা বলেন, পুঁজিবাজারের সাধারণ খুঁটিনাটি সহ বাজার বিশ্লেষণে বিনিয়োগকারীদের জ্ঞান বাড়াতে বইটি ভূমিকা রাখবে। আনোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আনোয়ার সিমেন্ট লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা সিটির গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় 3 মাস ব্যাপী আয়োজিত 2 ট্রেড স্কিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াত ও আনোয়ার গ্রুপের নির্বাহী পরিচালক হোসেন আক্তার সহ অন্যান্যরা। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাবের প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান অধ্যাপক শায়ের গফুর। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক রূপালী চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রূপালী চৌধুরী। 2007 সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করছে বুয়েট ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। পূবালী ব্যাংক লিমিটেডের সিলেটের দরগা গেট শাখার নতুন পরিসরে নূরজাহান টাওয়ারের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। এ সময় ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাইরের অর্থবাণিজ্যের খবর। চীনে গ্যাস সরবরাহের বিল অনুমোদন করেছে রাশিয়া সরকার। এজন্য রাশিয়া থেকে সাইবেরিয়া হয়ে চীন পর্যন্ত একটি গ্যাস পাইপলাইনও স্থাপন করা হবে। এর মাধ্যমে চীন প্রতি বছর প্রায় ৩,৮০০ কোটি কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে রাশিয়া। তবে বিলটি এখনও রাশিয়ার সংসদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আগে গ্যাস সরবরাহ সংক্রান্ত $৪০,০০০ কোটি চুক্তি স্বাক্ষর করে চীন ও রাশিয়া। চুক্তি অনুযায়ী রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাসপ্রম আগামী 40 বছর ধরে চীনা সরকারি প্রতিষ্ঠান সিএপিসি-কে গ্যাস সরবরাহ করবে। আর এর মধ্য দিয়ে জার্মানির পর চীনই রাশিয়ার গ্যাস রপ্তানির সবচেয়ে বড় বাজার হবে। অবশেষে গতি ফিরল ইউরোপের গাড়ির বাজারে। গেল ফেব্রুয়ারিতে ইউরোপের নতুন গাড়ির বিক্রি বেড়েছে প্রায় 7%, আর একে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির আর্থিক প্রণোদনা কার্যক্রমের সুফল বলে মনে করছে বাজার বিশ্লেষকরা।
ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির আর্থিক প্রণোদনা কার্যক্রমের কিছুটা হলেও সুফল বইতে শুরু করেছে ইউরোপের বাজারে। গেল বছরের নভেম্বরের পর এই প্রথম শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ইউরো অঞ্চলের প্রধান শেয়ার বাজারগুলোতে। ফলে ধীরে ধীরে বাড়ছে বিনিয়োগের হারও। আর এর প্রভাবে ইউরোপের সবচেয়ে টালমাটাল গাড়ির বাজারেও এখন গতি ফিরেছে অনেকটাই। আর একে অর্থনীতির জন্য বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন বাজার বিশ্লেষকরা। ক্রেতাদের গাড়ির চাহিদা ও প্রয়োজন বেড়ে যাওয়া মানে গাড়ি নির্মাতাদের জন্য সুখবর। গেল কয়েক বছর ধরেই ইউরোপে গাড়ির বিক্রি বাড়ছিল না, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের বাজারের চেয়েও বেশি গাড়ি বিক্রি হচ্ছে ইউরোপে। ইউরোপে গাড়ি বিক্রিতে শীর্ষে রয়েছে স্পেন। বিক্রির পরিমাণ প্রায় 26% বেড়েছে দেশটিতে। এদিকে ইতালিতে 13% ও যুক্তরাজ্যে 12% বেড়েছে গাড়ি বিক্রি। অন্যদিকে জার্মানি ও ফ্রান্সে বিক্রি বেড়েছে যথাক্রমে 6.6 ও 4.5%। তবে ইউর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছে ফ্রান্সে। ফরাসি পার্লামেন্টের নীতিগত জটিলতার কারণে আর্থিক পুনর্গঠন বিষয়ক আলোচনা ও কার্যক্রম গতি পাচ্ছে না দেশটিতে, যার ফলে প্রত্যাশা অনুযায়ী গাড়ির বিক্রি বাড়েনি ফ্রান্সে। মূলত জার্মান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ইউরোপের বাজারে। গোটা ইউরোপে ফোক্সওয়াগনের বিক্রি বেড়েছে প্রায় 13%। আর তাই চলতি বছরে রেকর্ড পরিমাণ মুনাফার আশা করছে প্রতিষ্ঠানটি। এজি মাহমুদ, সময় সংবাদ। বহুল আলোচিত স্মার্ট ওয়াচ নিয়ে এবার বিশ্বের অন্যতম ঘড়ি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে সুইজারল্যান্ড। কারণ দেশটির ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে শুরু করে দিয়েছে স্মার্ট ঘড়ি নির্মাণের কাজ। চলতি বছরে স্মার্ট ঘড়ি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ট্যাগ হিউভার। আর অ্যাপলের স্মার্ট ঘড়িকে টেক্কা দিতে ইন্টেল এবং গুগলের সাথে যৌথ উদ্যোগে কাজ করে যাচ্ছে LVMH। এছাড়া ব্যক্তিগত অনেক তথ্য সংগ্রহ করে রাখা যায় এমন সফটওয়্যার সম্বলিত ম্যাগনেসিয়াম নামের স্মার্ট ঘড়ি এরই মধ্যে নির্মাণ করেছে বুলগারি। ঘড়ি নির্মাণ শিল্প দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সম্প্রতি ডলারের বিপরীতে সুইস ফ্রাঙ্কের মান কমায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এই শিল্প। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি এর ওয়েবসাইটে। সপ্তাহের প্রথম দিন আমরা সূচকের ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি বাজারে। এই মুহূর্তে মূল সাধারণ সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সের 55 পয়েন্টের ঊর্ধ্বগতি রয়েছে, 4529 পয়েন্টের রয়েছে সূচক। আর ডিএসসি এস ইন্ডেক্স রয়েছে 1100 পয়েন্টের ঊর্ধ্বগতি রয়েছে 19 পয়েন্টের। ডিএসসি 30 ইন্ডেক্স দেখা যাচ্ছে 27 পয়েন্টের ঊর্ধ্বগতি দিয়ে 1714 পয়েন্টে অবস্থান করছে। আর এখন পর্যন্ত লেনদেন হয়েছে 87 কোটি টাকা। লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে 177টি কোম্পানিরই শেয়ার দাম বেড়েছে, 44টি কোম্পানির যেগুলো শেয়ারের দাম কমেছে, আর 36টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত অবস্থায়। লেনদেনের শীর্ষে এই মুহূর্তে অবস্থান করছে লাফার্জ সুরমা সিমেন্ট। প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 122 টাকা 80 পয়সা দরে। সর্বশেষ লেনদেন মূল্য যেটি ছিল 114 টাকা 60 পয়সা, সেই হিসেবে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 8 টাকা 20 পয়সা মতো এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এসিআই রয়েছে লেনদেনের দ্বিতীয় অবস্থানে, 477 টাকায় লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ার। 459 টাকা ছিল গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন মূল্য। এরপরে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড 198 টাকায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। 185 টাকা ছিল শেষ লেনদেন মূল্য, সেই হিসেবে 13 টাকা এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। অগ্নি সিস্টেম লিমিটেড 31 টাকায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, রয়েছে লেনদেনের চতুর্থ অবস্থানে। এই কোম্পানিটির 30 টাকা লেনদেন মূল্য ছিল গত বৃহস্পতিবারের শেষ কার্যদিবসে। 1 টাকায় কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। ইফাদ অটোস এই কোম্পানিটি রয়েছে লেনদেনের পঞ্চম অবস্থানে। লেনদেনকৃত শেয়ারগুলো প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 64 টাকা 70 পয়সা দরে। 64 টাকা 90 পয়সা ছিল লেনদেন মূল্য। বেক্সিমকো রয়েছে ষষ্ঠ অবস্থানে, 33 টাকা 10 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, 32 টাকা 80 পয়সা ছিল লেনদেন মূল্য। এরপর রয়েছে শাসা ডেনিম, এই কোম্পানির সপ্তম অবস্থানে রয়েছে, 37 টাকা 90 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে এই মুহূর্তে। 37 টাকা 70 পয়সা ছিল এটির সর্বশেষ লেনদেন মূল্য। এরপরে সামিট এয়ারলাইন্স স্পোর্ট লিমিটেড 59 টাকা 30 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, লেনদেনের অষ্টম অবস্থানে রয়েছে কোম্পানিটি। 58 টাকা 80 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। লেনদেন হয়েছিল গত বৃহস্পতিবারের অর্থাৎ শেষ কার্যদিবসে। এসিআই ফর্মুলা 142 টাকা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, 138 টাকা ছিল সর্বশেষ লেনদেন মূল্য। আর এমজেএল বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 122 টাকা 20 পয়সা দরে, রয়েছে লেনদেনের দশম অবস্থানে। গ্রামীণ ফোন রয়েছে লেনদেনের একাদশ অবস্থানে, 337 টাকায় 90 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। আর এরপরে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন মেইন শিপইয়ার্ড, সিঙ্গার বিডি, অল টেক্সটাইল, বেসারম স্টিল, এই কোম্পানিগুলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি শীর্ষ কোম্পানিগুলোর মতো অবস্থান করছে। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল ঢাকা শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শিশু কিশোরদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির পিতা সবসময় বাংলাদেশের মানুষের যে ধর্মীয় অনুভূতি তাকে তিনি সম্মান করতেন, গুরুত্ব দিতেন এবং ইসলামিক ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠাই করেছিলেন ইসলাম ধর্মের প্রকৃত অর্থ যেন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আমাদের এই পবিত্র ধর্ম, এই ধর্ম সম্পর্কে প্রকৃত জ্ঞান এবং ইসলামের প্রচার প্রসার যাতে ঘটে সেই লক্ষ্য নিয়েই তিনি এই ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে তিনি যে ভাষণ দিয়েছিলেন, নির্বাচনী যে ভাষণ, সেখানে তিনি বেতার ও টেলিভিশনের ভাষণে উল্লেখ করেছিলেন, আমি কোট করছি, যে আমরা লেবাস সর্বস্ব ইসলামে বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে। আমাদের ইসলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, তাঁর যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা তিনি ধারণ করতেন এবং এই ভাষণে তিনি এটাও বলেছিলেন এবং সবসময় তিনি যেটা বলতেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আওয়ামী লীগ কখনো করবে না এবং আওয়ামী লীগ সবসময় ইসলাম ধর্মের প্রচার প্রসারে নিবেদিত থাকবেন। ইসলাম শান্তি ও সৌহার্দ্য, অসাম্প্রদায়িকতা, বিশ্ব ভ্রাতৃত্ব ও মানবতা ধর্ম। ইসলাম ধর্মই সবথেকে বেশি মানবতার কথা বলেছে এবং মানবতাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখেছি যে আমাদের দেশেই আমাদের এই পবিত্র ইসলাম ধর্ম, এই ধর্মকে অপব্যাখ্যা করে, ব্যবহার করে বরং আমাদের ধর্মের বিরুদ্ধে যেমন কাজ করেছে, মানবতার বিরুদ্ধে কাজ করেছে এবং এটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে দুর্ভাগ্য। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা দেখেছি একই ঘটনা, মানুষ হত্যা করা, অগ্নিসংযোগ করা, মা বোনের ইজ্জত লুটা, লুণ্ঠন করা, নানা ধরনের অপকর্ম এই ধর্মের নাম ব্যবহার করে করা হয়েছে। এতে কি হয়েছে, আমাদের যে পবিত্র ধর্ম ইসলাম, সেই ধর্মেরই বদনাম হয়েছে, সেই ধর্মের যে তারা ক্ষতি করেছে এটা বোধহয় তারা উপলব্ধি করতে পারে না। এটাই হচ্ছে দুর্ভাগ্য, যা সম্পূর্ণ ইসলাম ধর্মের পরিপন্থী কাজ, সেই কাজগুলিতেই তারা লিপ্ত ছিল। আজকেও আমরা ঠিক একই অবস্থা দেখতে পাই। একটি গোষ্ঠী ইসলাম ধর্মের নাম নিয়ে রাজনীতি করে যাচ্ছে, হয়তো দলের নামের সাথেও ইসলাম লাগানো আছে, আর তাদের দোসর বিএনপি, এরা মিলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, এটা তো গণহত্যা শামিল, তারা গণহত্যাই করছে। অন্তঃসত্ত্বা মহিলা রেহাই পাচ্ছে না, ছোট্ট শিশু, কি অপরাধ তার, খেটে খাওয়া মানুষ, একজন বাসের ড্রাইভার বা হেল্পার, তাদের উপরে আঘাত করছে, তাদেরকে পুড়িয়ে মারছে। সিএনজি চালাচ্ছে, সেখান থেকে নামিয়ে এনে ড্রাইভারের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। প্রাইভেট কারে যাচ্ছে, নামিয়ে এনে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। ঘরবাড়ি পোড়াচ্ছে, এমনকি আপনারা দেখেছেন এখন উপজেলা জেলায় ভূমি অফিসগুলি, সেই ভূমি অফিসগুলিতে পর্যন্ত তারা আগুন দিয়ে পোড়াচ্ছে। এর অর্থটা কি? ভূমি অফিসে আগুন দিয়ে কাগজপত্র, দলিলপত্র পুড়িয়ে ফেলার কি রহস্য থাকতে পারে? আমি আমাদের গোয়েন্দা সংস্থাকে বলেছি যে করে হোক এগুলি খুঁজে বের করতে হবে এবং যারা আগুন দিয়ে পোড়াবে, এই ভূমি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে জরুরি দলিলপত্র যারা পোড়াচ্ছে, তাদের কোনো জমির উপর তারা তাদের বাপ দাদার যত জমি আছে সব বাজেয়াপ্ত করা হবে। কোনো জমির মালিক তারা থাকতে পারবে না, ওই এলাকায় তারা থাকতে পারবে না, ওই এলাকায় কোনো জমি তাদের থাকবে না। সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে। কারণ মানুষের ক্ষতি করার জন্য, মানুষকে এইভাবে কষ্টে ফেলার জন্য এই ধরনের অপকর্ম কোনো মানুষ করতে পারে এটা বিশ্বাস হয় না, কিন্তু এরা এই ধরনের কাজ করে যাচ্ছে। অবলা গরু ট্রাকে আগুন দেওয়া, মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে সেখানে আগুন দেওয়া, তরি তরকারি সবজি নিয়ে যাচ্ছে সেখানে আগুন দেওয়া,
প্রত্যেকটা ক্ষেত্রে আগুন দিয়ে পোড়ানো। যে বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হয়েছিল, আর সেই বাংলাদেশে এই বিএনপি জামাত মিলে মানে আগুন দিয়ে পুড়িয়ে নানা ধরনের ঘটনা ঘটিয়ে সম্পূর্ণ জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের। আমি কিছুদিন আগে যে মিলানে গিয়েছিলাম, সেখানে আসামের সম্মেলন হচ্ছিল। কিছু কিছু বক্তা সেখানে হঠাৎ মানে ইসলামিস্ট টেররিস্ট, ইসলামিক টেররিস্ট ইত্যাদি কথা বলছিল। যখন আমার বক্তৃতার সময় এসেছিল, আমি এর প্রতিবাদ করেছিলাম যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। কাজে ইসলাম ধর্মকে নিয়ে কেউ এই ধরনের কথা বলবে তা না। যারা টেররিস্ট অর্থাৎ যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো সীমানাও নাই, কোনো বর্ডার নাই, তারা কোনো দেশের না, তাদের ওই জঙ্গিবাদটাই হচ্ছে তাদের ধর্ম। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এমনকি আমি একথাও বলেছিলাম সেখানে যে প্যালেস্টাইনে ইহুদিরা যে আমাদের মুসলমান নারী এবং শিশুদের হত্যা করলো ব্যাপক হারে, যুবকদের হত্যা করলো, কেউ একটা প্রতিবাদ করেনি। বোধহয় একমাত্র আমি বাংলাদেশের এর প্রতিবাদ সেখানে আমি করেছিলাম। এমনকি প্যালেস্টাইনিদের জন্য কোনো সাহায্য প্রয়োজন হলে আমরা তাও পাঠাবো, সেই প্রস্তাব আমরা দিয়েছি এবং আমরা যাত্রার চেষ্টা করেছি। কিন্তু আপনারা নিজেরাই একটু হিসেব করে দেখবেন, যারা এই দেশে ইসলামের নাম নিয়ে রাজনীতি করে যাচ্ছে, কয়জন এটার প্রতিবাদ করেছে? আর আন্তর্জাতিক পর্যায়ে তো করবেই না, এটা তো খুবই জানা কথা। কিন্তু আমরা এখানে চুপ থাকতে পারি না। এবং সেই সম্মেলনে ইটালিতে মিলানে, সেই সম্মেলনে আমি নিজে এটার প্রতিবাদ করেছি। একমাত্র আমি ছিলাম একমাত্র বক্তা, আরো অনেক দেশ ছিল, কিন্তু একমাত্র আমি সেখানে এই প্যালেস্টাইনে যে শিশু নারী হত্যা করা হচ্ছে তার প্রতিবাদ করে এসেছিলাম। এবং আমি বলেছিলাম যে এখানে একটা কথাও কেন বলা হলো না, এর থেকে চরম মানবতা লঙ্ঘন আর কি হতে পারে। কিন্তু এটাই দুর্ভাগ্য যে এখানে কিছু লোক ধর্মের নাম ব্যবহার করে চলবে, মানুষকে বিভ্রান্ত করবে। আমাদের মানুষ ধর্মপ্রাণ, এই ধর্মপ্রাণ মানুষগুলি, সাধারণ মানুষ, তাদেরকে এরা বিভ্রান্ত করে। আওয়ামী লীগ যখনই সরকার এসেছে সবসময় ইসলাম প্রচার প্রসারে কাজ করেছে। স্বাধীনতার পর জাতির পিতা যখন ক্ষমতা এসেছেন, ক্ষমতা এসেই তিনি ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার পদক্ষেপ নিয়েছিলেন। এবং আপনারা জানেন তিনি আইন করে মদ, জুয়া নিষিদ্ধ করে দিয়েছিলেন, ঘোরদৌড় নিষিদ্ধ করে দিয়েছিলেন, অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ করেছিলেন। এবং জাতীয় পর্যায়ে তিনি ঈদে মিলাদুন নবীতে ছুটি ঘোষণা করেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটাও জাতির পিতা তৈরি করে দিয়েছিলেন, তিনি করেছিলেন। এবং বেতার টেলিভিশনে অনুষ্ঠান শুরুর পূর্বে এবং সমাপ্তিতে কোরআন তেলাওয়াত, এটাও স্বাধীনতার পর জাতির পিতা করে দিয়েছিলেন। এবং আমাদের শবে কদর, শবে বরাত, প্রতিটি ক্ষেত্রে ছুটির ব্যবস্থা সবই জাতির পিতার করে দেওয়া। বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়, হজের পরে সব থেকে বেশি সংখ্যক মুসলিম উম্মাহ একত্রিত হন এই বিশ্ব ইজতেমায়। এই বিশ্ব ইজতেমা কোন দেশে হবে সেটা নিয়ে প্রচুর ছিল যে কোন দেশ নিতে পারবে। জাতির পিতা যখন উদ্যোগ নিয়েছিলেন এবং বাংলাদেশে যাতে বিশ্ব ইজতেমা হয় সেই অধিকারটাও তিনি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সাফল্যের মাধ্যমে অর্জন করেছিলেন। এবং টঙ্গীতে বিশাল জায়গা তিনি দিয়ে দিয়েছিলেন এই বিশ্ব ইজতেমার জন্য। কাকরাইল মসজিদের জায়গা এবং সেটার উন্নয়নের ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। আর আমরা এখন কি দেখলাম, যখন বিশ্ব ইজতেমা হবে এই বিএনপি জামাত জোটের হরতাল অবরোধ চলতেই থাকলো। লক্ষ লক্ষ মুসল্লি দেশ বিদেশ থেকে বাংলাদেশে আসবেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা আসবেন এই বিশ্ব ইজতেমায়। তাদের যাতায়াতে বাধা দেওয়া, গাড়িতে আগুন দেওয়া, মুসল্লিদের গাড়িতে আগুন দেওয়া, এই ধরনের কর্মকাণ্ডে জামাত আর বিএনপি লিপ্ত ছিল। এরা কি ধরনের ধর্মে বিশ্বাস করে? সেটাই আমার প্রশ্ন, যে বিশ্ব ইজতেমার সময়ও এমন কি আন্দোলন বেগম খালেদা জিয়া করছেন বা তার জামাত দোসর করছে যে বিশ্ব ইজতেমার সময় মুসল্লিরা আসতে পারবে না, তাদের বাধা দেবে? তখনও তার হরতাল আর ধর্ম
উঠাবে না। ঈদে মিলাদুন নবীর দিন, সেদিনও তার হরতাল আর অবরোধ চলছে। এত বড় অবমাননা ইসলামকে আর কে করেছে? এই জামাত ইসলামী আর বিএনপি মিলেই এই কর্মকাণ্ড তারা করেছে। বাংলাদেশ স্বাধীনতার পর ওআইসি সম্মেলনের সদস্যপদ পেয়েছে জাতির পিতার আমলেই। তিনি বাংলাদেশকে এই ওআইসির, যেমন জাতিসংঘ, কমনওয়েলথ বা অন্যান্য সংস্থা, আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ যেমন বাংলাদেশ অর্জন করেছে, ঠিক ইসলামী সম্মেলনের সদস্যপদও জাতির পিতার আমলেই করা হয়েছে। এবং আমাদের দেশ থেকে হাজিরা অল্প খরচে যাতে যেতে পারেন সমুদ্র পথে, কারণ তখন সমুদ্র পথে যাবার সুযোগ ছিল, বঙ্গবন্ধু সেই সুযোগ করে দেওয়ার জন্য হিজবুল বাহার নামে একটি জাহাজ ক্রয় করেছিলেন শুধু হাজিদেরকে হজে নিয়ে যাওয়ার জন্য। অল্প খরচে হাজিরা যেতে পারতেন। পরবর্তীতে আমরা কি দেখেছি? যে জাহাজে করে হাজিরা হজ করতে যাচ্ছেন, পবিত্র কাজে যাচ্ছেন। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান যখন সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতা দখল করার পর এই হিজবুল বাহারে এটাকে প্রমোদতরী হিসেবে নাচ গান নানা ধরনের প্রমোদের আয়োজন করে এই জাহাজে। মুখে ইসলামের নাম, কাজে ঠিক ইসলাম বিরোধী কর্মকাণ্ড, সেটাই আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং বাংলাদেশে মদ জুয়ার যে লাইসেন্স দেওয়া শুরু হয়, সেটা কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পরই এই মদ জুয়ার লাইসেন্স দিতে শুরু করে। সেই বিভিন্ন সময় আমরা শুনেছি, তখন আমি দেশে ছিলাম না, আমি এক্সাইলে ছিলাম, কারণ 15ই আগস্ট আপনারা জানেন যে আমার বাবা মা 3 ভাই, ভাইয়ের বউ, আমাদের আত্মীয় পরিবার পরিজনকে নির্মমভাবে হত্যা করেছিল। আমি আর আমার ছোট বোন রেহানা দেশে ছিলাম না, বিদেশে ছিলাম, সেই জন্যই বেঁচে গেছিলাম। এরপর 6 বছর আমাদেরকে দেশে আসতে দেয়নি জিয়াউর রহমান। আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে এবং দেশের জনগণ যখন দাঁড়ায়, আমি যখন সিদ্ধান্ত নিই আর বাধা দিতে পারিনি, বহু চেষ্টা করেছিল, কিন্তু সে সময় আমরা ছিলাম না। আমরা শুনেছি সেই লাকি খানের নাচ থেকে শুরু করে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, এই মদ জুয়া, এগুলি জিয়াউর রহমানের আমলেই শুরু হয় এই দেশে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। একুশ বছর পর 96 সালে আওয়ামী লীগ সরকারে আসে। আমরা সরকারে আসার পর জাতির পিতা আমাদেরকে যে পথ শিখিয়েছেন, ইসলামের প্রচার প্রসারে পদক্ষেপ নেয়ার, আমরা সেই পদাঙ্ক অনুসরণ করি। এবং আমাদের সরকারি ইসলামিক ফাউন্ডেশনের যে সমস্ত অফিস জেলায় জেলায় ছিল, এই কার্যালয়গুলি আসলে এগুলি কোনোটাই রাজস্ব খাতে ছিল না। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমরাই ইসলামিক ফাউন্ডেশনের জেলায় জেলায় অফিসগুলি এবং তাদের কর্মকর্তাদের, কর্মচারীদের আমরা রাজস্ব খাতে নিয়ে আসি, যাতে করে তারা সেখানে সঠিকভাবে ইসলাম